জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের মোড়লদের দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে প্রতিবাদের নামে দেশে কেউ যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সরকারকে কঠোর হবার আহ্বান জানান তিনি। গাজা ও রাফায় চলমান গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে রাজু ভাস্কর্যে জড়ো হতে শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মজলুমদের পক্ষে দেশে প্রতিবাদী স্লোগান। এ সময় সকলকে ঐক্যবদ্ধভাবে গাজার পক্ষে থাকার আহ্বান জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, ইসরায়েলকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তারা। প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের বিষয়ে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। গণহত্যা, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান তিনি। বলেন, ইসরায়েলের পণ্য বর্জন করলেও কারো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন, আপনারা ব্যবস্থা নেবেন। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিকেল 3:30টায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। অংশ নেন শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম সহ কেন্দ্রীয় নেতারা। মিছিলটি শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে বাইতুল মুকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে কথা বলেন শিবিরের নেতারা। তারা বলেন, মুখে আইনের কথা বলে চরম মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল। বিগত সময়ে শেখ হাসিনা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে বিরোধী মত দমনে বিভিন্ন ধরনের প্রযুক্তি ক্রয় করেছিল। সেই গোপন চুক্তি ও কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি হত্যা বন্ধে ইসরায়েলকে বয়কট ও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নেতারা। সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা ফিলিস্তিনের অভিমুখে রওনা দিয়ে আমাদের বাইতুল আকসাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের সকল মানুষকে, গাজাকে তারা ধ্বংসের স্তূপে পরিণত করেছে। আমরা পুরা পৃথিবীর মুসলিম বিশ্ব, পুরা পৃথিবীর মানবতাবাদী জনগণ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। যারা মুসলমানদেরকে বিরত রাখার জন্য, বিতাড়িত করার জন্য চক্রান্ত করছে, তোমরা জেনে রাখো, আমাদের গায়ে রক্ত থাকা, বন্ধু রক্ত থাকা সত্ত্বেও আমরা এই অন্যায় মেনে নেব না ইনশাআল্লাহ। মঙ্গলবার সকালে গাজায় গণহত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষকদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান শিক্ষকরা। প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় ফিলিস্তিনের নির্বিচারে গণহত্যার তীব্র নিন্দা জানান তারা। বলেন, ন্যূনতম মানবাধিকার পাচ্ছে না গাজা ও রাফার মানুষ। ইসরায়েলের বর্বরতা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনে স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তারা। এ সময় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে যুদ্ধ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এই অন্যায় আমরা মেনে নিতে পারি না। আমাদের সামর্থ্য সীমিত। আমরা আজকে এই প্রতিবাদী সমাবেশের মাধ্যমে আমাদের মতামতগুলো আমরা তুলে ধরব। এই জেনোসাইড বন্ধ করার আহ্বান জানাই বিশ্বের সকল সংস্থাকে, বিশ্বের সকল মানুষের প্রতি আমার এই আহ্বান। Israel is not a country. First, you have to understand Israel is a project.
is a global project designed 18th century. গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বার্তায় এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজগুলি পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহি করতে হবে। ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে নেমে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট করেছে তারা মানবতার পক্ষের শক্তিকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশ ও মানববন্ধনে দুদু বলেন, মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধের ভয়াবহতা ও নির্মমতা বোঝে। তাই রাষ্ট্র হিসেবে বাংলাদেশও সবসময় মানবতার পক্ষে শক্ত অবস্থানে থাকবে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সেটাই প্রমাণ করেছে বাংলাদেশ। এ সময় বিএনপির এই নেতা আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্যের নীরব অবস্থান দুঃখজনক। বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, এটা সমর্থনযোগ্য না। যারা করেছে তারা মানবতার কলঙ্ক। সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এদিকে বিশ্বব্যাপী প্রতিবাদের মুখেই গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে নতুন করে আরও ৬০ জন নিহত হয়েছেন। এ নিয়ে ১.৫ লাখের বেশি ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। প্রথম দফায় যুদ্ধবিরতির পর এ পর্যন্ত ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ পরিস্থিতিতে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও জর্ডানের দ্বিতীয় বাদশাহ আবদুল্লাহ। কায়রোতে ত্রিপক্ষীয় সম্মেলনে একথা বলেন তারা। এদিকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছে ৩৬ সদস্যের বিনিয়োগকারী দল। পরিদর্শন শেষে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন তারা। এছাড়াও ১০,০০০ বর্গফুটের একটি প্লট নেওয়ার বিষয়ে বেজার সাথে চুক্তি করে সুইডিশ কোম্পানি লিনন। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান ও অন্যান্য দেশের প্রতিনিধিরা নারায়ণগঞ্জের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন। ৩৬ সদস্যের বিনিয়োগকারী দলে চীনের ১০ জন, যুক্তরাষ্ট্রের ৮ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩ জন, আরব আমিরাতের ৩ জন, ভারতের ১ জন সহ মোট ৮ জন প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী আছেন। তারা বিনিয়োগ, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এখন পর্যন্ত এই অর্থনৈতিক অঞ্চলে $২০০ মিলিয়ন বিনিয়োগ এসেছে, যা সম্মেলনের পর আরও বাড়বে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন এই অংশে আপাতত বিভিন্ন ইনভেস্টর দেশি বিদেশি তারা আসছেন এবং তারা তাদের কোম্পানি এস্টাবলিশ করছেন। তো সোফার আমার জানা মতে যে এখানে প্রায় 12টা দেশের 45 পার্টিসিপেন্টস এখানে আসছেন। And we are the first one to start manufacturing the visas, and we plan to grow, and we plan to invest further as the country grows, and we will also be there to support the economy. বিশ্বজুড়ে চ্যালেঞ্জ চলমান প্রক্রিয়া এবং বাংলাদেশের বাইরে নয়, এবং বাংলাদেশ এই চ্যালেঞ্জকে মাথায় রেখেই সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ইনভেস্ট করেছে এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের রয়েছে
120 বছরের ঐতিহ্য। এর আগে 8টা কোম্পানির সাথে এখানে এই ফ্যাক্টরি স্থাপনের জন্য চুক্তি হয়েছিল। আজকে আরেকটা হয়েছে, আপনারা দেখেছেন। 4টা ফ্যাক্টরি, একটা আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে, আরও 4টা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার 20টা কোম্পানির মতো। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা। এর আগে তার সঙ্গে বৈঠক করেছেন চীন ও দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশ দুটির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগ আনতে বাড়াতে বাণিজ্য ও শ্রম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বিনিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধানে দক্ষিণ কোরিয়া ও চীনা বিনিয়োগকারীদের জন্য ব্রেকফাস্ট মিটিং আয়োজন করা হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ডেডিকেটেড হটলাইন এবং কল সেন্টার সেবা স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়। এর আগে বিদেশি বিনিয়োগের জন্য এমন অনুকূল পরিবেশ ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত 8 মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ আরও সহজ করার লক্ষ্যে কাজ করছে সরকার। পাল্টা শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো চিঠির বিষয়ে এখনও কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। নতুন করে 100 মার্কিন পণ্যের শুল্ক মুক্ত সুবিধা দেওয়ায় বাংলাদেশ লাভবান হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ, এতে উভয় পক্ষ লাভবান হবে। যদি চাইনিজ তারা যে রিটারেটরি যে ট্যারিফ ঘোষণা করেছে, ওনারা আবার আরও 50% দিতে পারেন। সেই ধরনের পরিবর্তনশীল অবস্থায় মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু জটিল। আমরা এগুলো নির্ণয় করার চেষ্টা করছি কীভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। ওখান থেকে কোনো রিপ্লাই এখন পর্যন্ত আসেনি? না, এখনো কোনো। মোট কথা আমরা রেসপন্ড করেছি পজিটিভলি। আমরা এক্সপেক্ট করি আমরা কোপারেট করব, তারাও কোপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। একদিকে ওনারা একটা করে ফেললো, আমরা জাস্ট ভজন করে তা না, আমাদের সেটা আমরা তুলে ধরেছি। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আরাকান আর্মি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, আগামী ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসনে আশাবাদী সরকার। এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবাদমান দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে নিয়ে দেশটির শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ। এছাড়া উভয় পক্ষকে এক টেবিলে বসাতে কাজ করছে জাতিসংঘ। সম্প্রতি প্রধান উপদেষ্টার বিমস্টেক সফরে প্রসঙ্গে তিনি বলেন, আগামী 2 বছর বিমস্টেক সভাপতির দায়িত্ব পালনের সময় দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার যোগসূত্র তৈরি ও মুক্ত বাণিজ্য চুক্তি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ। এতে শুধু সমুদ্র তীরের দেশ নয়, আরও অনেক দেশ উপকৃত হবে। সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানালে মোদী জানান, ব্যক্তি বা দল নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক হবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তাদের ঘোষিত যে পজিশন, সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন গত বছরে। আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদী বৈঠকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি উত্থাপিত হয়েছে, তবে চূড়ান্ত কথাবার্তা হয়নি। ঢাকা দিল্লি সম্পর্কের উন্নয়নের জন্য দুপক্ষকেই অস্বস্তিজনক বক্তব্য পরিহার করতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন, এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। এই সরকার তো নিজে থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব
তাদের দায়িত্ব শেষ করে, যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যত শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে। আগামী 29 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। বাড়তি ভাড়া ও পরিবহন চুক্তি না করায় 10,487 জন মুসল্লির হজ যাত্রা শঙ্কার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ক.আ.ফ.ম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, নিবন্ধন করেও কেউ হজে যেতে না পারলে এজেন্সিকে দায় নিতে হবে। হজ যাত্রীদের হজ পালন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি সভায় সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে নুসুক মাসআর প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট ও পরিবহন চুক্তি সম্পন্ন করার জন্য এজেন্সিগুলোকে বারবার অনুরোধ জানানো হয়েছে। এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে, সেই সঙ্গে ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে বরিশালের বেলস পার্কে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এখন যদি আমরা জাটকাটাকে রক্ষা করতে পারি, তার মানে এগুলো সব ইলিশে পরিণত হবে। ইলিশে পরিণত হওয়ার মানেই হলো আমাদের দেশে মৎস্য সম্পদে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। তো কাজেই আমরা ক্রমাগত সচেতনতা বৃদ্ধি করব। শুধু যে জেলেরা মাছ ধরবে না তা না, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা ব্যবসা করেন, যারা বিক্রি করেন, এমনকি যারা খান, তারা প্রত্যেকে সহযোগিতা করেন, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা কি নামে হবে তার সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর তা জানা যাবে শিগগিরই। দুপুরে সচিবালয়ে এ নিয়ে এক বৈঠক শেষে একথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বৈশাখ উদযাপন এবার আগের তুলনায় অনেক অংশগ্রহণমূলক হবে বলে জানান তিনি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বৈশাখ ঘিরে এবার কোনো নিরাপত্তার শঙ্কা নেই। ব্যাপকত মানে অন্যান্য বছর থেকে এবার আর অনেক বেশি হবে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কি কি করণীয়, আমরা ওই সব ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। এবং আপনাদেরকে আমি শুরু করতে পারি যে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা আপনারা যেমন রোজার সময় দেখছেন, ওই সময় ঠিক এইভাবেই চলবে। কোনো ধরনের কোথাও কোনো ঘটনা যেন না ঘটে, ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। মানুষেরকে আপনারা আশ্বস্ত করবেন, এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজু ভাস্কর্য থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে মার্চ করছে আজাদ ফিলিস্তিন। আছেন সেখানে সহকর্মী বেলায়েত হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেলায়েত, একটু জানাবেন সেখানে আন্দোলনকারীরা কি ধরনের দাবি উত্থাপন করছে? সারা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে যে ক্ষোভের দাবানল চলছে, সেই দাবানলের অংশ হিসাবে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আজকে সকাল থেকে নানা ধরনের কর্মসূচি আমরা দেখেছি। আজকে বিকালে রাজু ভাস্কর্য থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে একটি মার্চ অনুষ্ঠিত হয়। সেই মার্চ এখন এসে হাইকোর্ট চত্বরে এসে থেমেছে। তাদের প্রতিনিধি দল 6টি দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা প্রবেশ করেছেন। আর এই মুহূর্তে হাইকোর্ট চত্বরে তারা নেতানিয়াহুর, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছেন। একই সঙ্গে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা তারা পুড়িয়েছেন। আর এর বাইরে একটু বলে রাখতে চাই যে তারা যে 6টি দাবি উপস্থাপন করেছেন, এই 6টি দাবির মধ্যে তাদের রয়েছে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার দাবি তারা জানিয়েছেন। ফিলিস্তিন ইস্যুতে তারা বেশ কয়েকটি যে দাবি তুলেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের পাসপোর্টে যে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা ছিল, যেটি আওয়ামী লীগ সরকার তুলে দিয়েছিল, সেই লেখাটি আবার পাসপোর্টে পুনর্বহাল করার দাবি তারা জানিয়েছেন। বাংলাদেশ থেকে একই সঙ্গে তারা এই যে গণহত্যা, ইসরায়েলে যে বর্বরচিত গণহত্যা ইসরায়েলের গাজাবাসীর উপর, সেই গণহত্যাকে তারা কিছুদিন আগে জুলাই আন্দোলনের যে আওয়ামী লীগ সরকার গণহত্যা চালিয়েছে সেটার সঙ্গে তারা মূল্যায়ন করেছেন এবং তারা বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে তারা যখন ক্ষোভে
ফুঁসে উঠছেন, তারা একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও কিন্তু তারা তুলছেন। আমরা দেখছি এখানে রাজু ভাস্কর্য থেকে শুরু করে তারা ভিসি চত্বর হয়ে শহীদ মিনার হয়ে তারা হাইকোর্ট চত্বরে এসে তারা থেমেছেন। তাদের প্রতিনিধি দল 6টি দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা দেখা করবেন। আর তাদের বিক্ষোভের আরও একটি অংশ এখানে হাইকোর্ট চত্বরে তারা থেমেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে এখানে থামিয়ে দিয়েছেন। তারাও যেটি বলছেন যে আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে তারা এখানেই তারা থেমেছেন এবং এখানে থেমে তারা তাদের যে স্লোগান মুহুর্মুহু সেটি তারা দিচ্ছেন। বিভিন্ন ব্যানার, প্লে কার্ড, পেস্টুনে আপনি দেখতে পাচ্ছেন যে ইসরায়েল বিরোধী স্লোগানগুলো তারা তুলে ধরছেন। তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন, ইসরায়েলকে মুর্দাবাদ বলছেন। তারা একই সঙ্গে তারা বলছেন যে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশ যেই ভূমিকা রাখা উচিত, বাংলাদেশও যেন তাদের রাষ্ট্রীয়ভাবে সেই ভূমিকাটি রাখে, এই দাবি নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা অংশ নিয়েছেন। তারা স্লোগান তুলছেন, বিভিন্ন প্লে কার্ড, পতাকা হাতে নিয়ে। প্রত্যেকের হাতে আমরা দেখেছি ফিলিস্তিনের পতাকা রাখা আছে, পাশাপাশি বাংলাদেশের পতাকা তাদের সঙ্গে রয়েছে। বিশাল ফিলিস্তিনের পতাকা নিয়ে তারা রাজু ভাস্কর্য থেকে তারা এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি এসে তারা এখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকর উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। We want to concretize and we want to a definite conclusion. And we want to finalize a definite option for expatriate voting. And I hope this workshop, this technical workshop, will be able to really find out an appropriate solution for us. Because, you know, one size fits all approach will not work here. We have to take into consideration our socio-cultural background, socio-cultural realities, political realities of this country, the education level, and also the concentration of our expertise. দেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অন্যান্য সকল সরকারের চাইতে জনপ্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণশক্তির আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতি সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। মানে ফেসবুকে চলছে 5 বছর ওনাকে চাই। আমি 2 জনকে বলেছি 5 বছর উনি থাকতে চান, এই ভোটটা যত তাড়াতাড়ি দেবেন উনি তত তাড়াতাড়ি চলে যেতে চান। ওনাকে রাখতে যাচ্ছেন, তার মানে কি অনির্বাচিত একজনকে দীর্ঘদিন রাখবেন, এটা ফেয়ার হবে? উনি নির্বাচন করে আসতে পারবেন? আচ্ছা, আপনারা যদি এরকম বলতে পারেন ভাই এত একটা কামের লোক, তাকে রাখার একটা বুদ্ধি টুদ্ধি বার করেন না, ওইটা একটা আলোচনা হইতে পারে। সব পার্টিগুলোকে বলেন ভাই ওটা রাখতে হবে, তার মতো ব্রেন আপনাদের নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার অডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আদালত শুনানি নিয়ে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুকি বলেন, শেখ হাসিনার শাসনে যারা আইনি সহায়তা দিয়েছে তাদের মধ্যে তুরিন আফরোজ অন্যতম। তার 10 দিনের রিমান্ড চাইলে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আইনজীবী না থাকায় নিজেই মামলা পরিচালনা করেন তুরিন আফরোজ। এ সময় 5 আগস্টের পরে অসুস্থ ছিলেন বলে জানান তুরিন। প্রাথমিক তদন্তে তদন্তকারী কর্মকর্তা এই মামলার যিনি বাদী আব্দুল জব্বার, তাকে তার মেরুদণ্ড এবং তার কোমরে গুলি করা হয় এবং সে ভাগ্যের জন্য সে বেঁচে যায়। চিকিৎসার পর সে এই মামলাটি করে। সে নিজেই তার পক্ষে আদালতে বক্তব্য রাখেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া জনতা ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, তাদের বিরুদ্ধে প্রায় 9 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও 102 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। এদিকে জনতা ব্যাংক থেকে 115 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সুপ্রভ মিলাঞ্জ স্পিনিং মিলের এমডি জালাল উদ্দিন সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও বিজিএমই এর সাবেক সভাপতি কুতুব উদ্দিন এবং তার স্ত্রী সন্তানের হিসাবের তথ্য চেয়ে 63 ব্যাংকের চিঠি দিয়েছেন সংস্থাটি। জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক সংসদ সদস্য নরসিংদী 4 ও সাবেক শিল্পমন্ত্রী, অসঙ্গতিপূর্ণ 7,94,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক বুক দখলে রেখে এবং নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত 13টি ব্যাংক হিসাবে 102 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করে সুপ্রভ মিলাঞ্জ স্পিনিং লিমিটেড প্রকল্পের অনুকূলে ঋণ অনুমোদন এবং বিতরণ করে জনতা ব্যাংক লিমিটেড, জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা হতে 115 কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত। নাগরিক সেবায় অল্প সময়ের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরার নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে ডিএনসিসির অঞ্চল 1-এর বাসিন্দাদের সাথে গণশুনানিতে একথা বলেন তিনি। আরও বলেন, আগস্টের মধ্যে ডিএনসিসির দখল করা জায়গা পুনরুদ্ধার করা হবে। নাগরিক ভোগান্তি কমাতে 16 এপ্রিল উত্তরা খিদির খালে ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালাবে বলে জানান মোহাম্মদ এজাজ। হবিগঞ্জে একদিনে 4টি ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়াদের মধ্যে 5 বছরের শিশু থেকে 24 বছরের তরুণীও রয়েছে। সোমবার বিকেলে চুনার ঘাটে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে প্রতিবেশীর বিরুদ্ধে। এছাড়া একই দিনে বানিয়াচং উপজেলায় 13 বছর ও 24 বছর বয়সী তরুণী এবং শায়েস্তাগঞ্জে 21 বছরের তরুণী ধর্ষণের ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এসব ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। দেশের চা শিল্পের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে সিলেট অঞ্চলের চা বাগানগুলোর অংশীজনদের সাথে চা বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট ক্লাবে এই মতবিনিময় সভায় সিলেট অঞ্চলের চা বাগানগুলোর মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন। এ সময় চা সংশ্লিষ্টদের নিয়ে তিনি বলেন, দেশের চা শিল্প নানা সংকট মুহূর্তে পার করছে, এর থেকে উত্তরণের কোনো বিকল্প নেই। চা বোর্ডের চেয়ারম্যান আশ্বাস দেয়, রুগ্ন অবস্থা থেকে চা শিল্পকে রক্ষায় যা যা করণীয় সবই করবেন তিনি। তবে চা বাগান মালিকদেরকে উৎপাদনের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন চা বোর্ডের চেয়ারম্যান। এছাড়া মুখ থুবড়ে পড়া চা বাগান পুনরায় উজ্জীবিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ সবার সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে। যদি মনে হয় যে আপনাদের এক্স গার্ডেন সেলটা বাড়িয়ে দিলে আপনারা উপকৃত হবেন, এই অকশনে গিয়ে তাদের কাছে জিম্মি হওয়ার চাইতে আমি সেটাও বাড়িয়ে দিব এবং বাড়িয়ে দেওয়া থ্রেশ যত ম্যাক্সিমাম যতদিন নেওয়া সম্ভব সেটাও আমি নিব। এই ব্যবসার সাথে যারা যুগের পর যুগ জড়িত ছিল তারাই থাকুক, যারা এই ব্যবসাটা বুঝে, এই ব্যবসার প্রতি যাদের মায়া দয়া আছে, বাগানের প্রতি যাদের মায়া দয়া আছে, বাগানগুলো তাদের হাতেই থাকুক। ময়মনসিংহ নগরীর জয়নুল পার্কে অবৈধভাবে পরিচালিত চিড়িয়াখানাটি সিলগালা করে দিয়েছে বন বিভাগ। এই মুহূর্তে সেখানে আছেন হারুনুর রশিদ, চলে যাচ্ছি তার কাছে। হারুন, একটু জানাবেন যে সেখানে চিড়িয়াখানাটি বন্ধ করে দেওয়ার পর পশু পাখিগুলোকে আসলে কি করা হচ্ছে?
ফরহাদ, এখানে চিড়িয়াখানায় যে পশু পাখিগুলো ছিল সেই পশু পাখিগুলোকে কিন্তু উদ্ধারের যে কাজ সেটি চলছে এবং তাদেরকে বাক্সবন্দি করা হচ্ছে এবং এই পশু পাখিগুলোকে কিন্তু এখান থেকে আজকে নিয়ে যাওয়া হবে। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য যারা এই অভিযানটি পরিচালনা করছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যে প্রাণীগুলো সুস্থ আছে এবং অসুস্থ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ যে ভালুকটি রয়েছে, যার একটি পা এখানে ক্ষতবিক্ষত হয়েছে, সেই ভালুকটি এখানে রেখে যাওয়া হবে এবং অন্য যে সুস্থ যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, ভালুক সহ মদন টেক, বানর এবং একটি সাপ রয়েছে, হরিণ রয়েছে, সবগুলোকেই কিন্তু তারা এইগুলোকে নিয়ে যাওয়া হবে এবং প্রাথমিকভাবে সেগুলোকে কোয়ারেন্টাইনে রাখা হবে এবং কোয়ারেন্টাইনের পর যেগুলো সুস্থ পাখি রয়েছে, পশু পাখি, সেগুলোকে কিছু পশু পাখিকে সাফারি পার্কে ছেড়ে দেওয়া হবে এবং বাকিগুলো যে বনে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন। এই মুহূর্তে এখানে কিন্তু উদ্ধারের যে কাজ সেই কাজটি চলছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সাথে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে, বিশেষ করে র্যাপিড রেসপন্স বিডি এবং ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকদের আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই উদ্ধার তৎপরতায় সহায়তা করছেন এবং বন বিভাগ কর্তৃপক্ষ যেটি বলছে যে এই পার্কটিকে কিন্তু তারা সিলগালা করে দেবেন, কারণ এই পার্কটির কোনো অনুমোদন নেই এবং এখানে যে পশু পাখি রাখা হয়েছে সেগুলোরও কোনো অনুমোদন নেই, যার কারণে কিন্তু এই পার্কটি আজকের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং এখানে কোনো দর্শনার্থী যেন না আসতে পারে সেজন্যে ব্যানার লাগিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এবং পুরো এরিয়াটিকেই কালো কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য কিন্তু বলা হয়েছে এবং বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে এই দীর্ঘদিন ধরে এই অবৈধভাবে যে চিড়িয়াখানাটি পরিচালিত হচ্ছে বা পরিচালনা করা হচ্ছে তাদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু তারা আইনানুগ ব্যবস্থাও তারা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এটি তারা উদ্ধার অভিযান শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন এবং তারা যে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায় এটি কিন্তু তারা করবেন। তো আমরা এই চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে স্থানীয় সেলিম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এটি সিটি কর্পোরেশন থেকে জায়গাটি ইজারা নিয়েছে, কিন্তু এখানে যে চিড়িয়াখানা পরিচালিত হবে এটির কোনো কাগজ তারা আমাদেরকে দেখাতে পারেননি এবং এই যে জায়গাটি বরাদ্দ নেওয়া হয়েছে সেই জায়গার বরাদ্দও প্রায় আরও 3-4 বছর আগে এটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ বলা যায় যে পুরোপুরিভাবে অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে এই চিড়িয়াখানাটি পরিচালিত হচ্ছিল। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ট্রাম্পের 50% শুল্ক আরোপের শেষ দেখার পাল্টা হুমকি দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ভুলের পর ভুল করছে বলে মন্তব্য করেছে বেইজিং। এছাড়া যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে নিজেদের স্বার্থ রক্ষায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন শূন্য শুল্ক চুক্তির প্রস্তাব দিলেও বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত তারা, যদিও শুল্কের কারণে 41,000 কোটি ডলারের রপ্তানি বাণিজ্য প্রভাবিত হবে জোটটির। এছাড়া জাপান, তাইওয়ান, মেক্সিকো, কানাডা এখনও আলোচনার মাধ্যমে মধ্য সমাধান চেয়েছে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আগামী 3 জুন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগাম প্রেসিডেন্ট নির্বাচন। গেল সপ্তাহে সামরিক আইন জারির অভিযোগে প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসিত হন উইন সুক ইউল। জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটির মন্ত্রিসভা। এর মধ্যে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনা শেষ করেছে সরকার। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার 60 দিনের মধ্যেই ভোট গ্রহণের বাধ্যবাধকতা আছে। বর্তমানে দেশটির অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন হ্যান ডাক শু। টানা 3 মাসেরও বেশি সময় ধরে টালমাটাল পরিস্থিতির পর অবশেষে নির্বাচনের মাধ্যমে নতুন নেতা বেছে নেয়ার সুযোগ পাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনগণ। গেল 1 সপ্তাহের বেশি সময় পেরিয়ে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে ভূমিকম্প কবলিত মিয়ানমারে। 7.7 মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালেতেও ফিরছে ছন্দ। সন্ধান ও উদ্ধার অভিযান চলতে থাকার মধ্যেই খুলতে শুরু করেছে দোকানপাট। নিত্যপণ্য কিনতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ক্রেতা ভিড় করছেন দোকানপাটগুলোতে। তবে আবাসিক এলাকাগুলোর চিত্র এখনও করুণ। হাজারে হাজারে বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় তাঁবুতে থাকছিলেন যারা। ঝড় বৃষ্টিতে তাদের মধ্যে অনেকেই
খুঁজতে হচ্ছে নতুন আশ্রয়। গত কদিনে তাঁবু বসানোর পাশাপাশি 900 ভবনের নিরাপত্তা নিশ্চিত করেছে চীনা উদ্ধারকারী দল। ভূমিকম্পে রোববার সন্ধ্যা পর্যন্ত 3,500-এর বেশি মানুষের মৃত্যু ও 5,000-এর বেশি আহতের খবর নিশ্চিত করেছে প্রশাসন। নিখোঁজ 2 শতাধিক। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ টেস্টে সিরিজের প্রথম ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যথারীতি দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হাসান শান্ত, তার ডেপুটি হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচকে সামনে রেখে তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে। তার বদলে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এছাড়াও পেস ইউনিটে আরও আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা। পাকিস্তান সুপার লিগে খেলার ছাড়পত্র পাওয়া লিটন দাসকে পাচ্ছে না দল। প্রথম টেস্ট খেলে উড়াল দিবেন রানাও। তার জায়গায় উইকেট কিপার ব্যাটার হিসেবে জাকের আলী অনিক সহ আছেন হামিদুল ইসলাম অঙ্কন। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল 25 বছর বয়সী ক্রিকেটারের। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিমও ফিরছেন দলে। স্পিন বিভাগে মিরাজ ও তাইজুল ইসলামের সাথে আছেন ডানহাতি অফ স্পিনার নাইম ইসলাম। অবশেষে হেড কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। 2 মাস আগে বয়কটের ডাক দেওয়া 18 ফুটবলারের 13 জনই আজ অনুশীলন করেছেন। ধানমন্ডির আবুহানি মাঠে প্রায় 1.5 ঘন্টার ট্রেনিং সেশনটি ছিল ক্লোজ ডোর। এর মধ্যে আজই ক্যাম্পে যোগ দেবেন জহুরা খাতুন। বয়কটের ডাক দেওয়া 18 জনের মধ্যে 4 ফুটবলার ভুটানের লিগ খেলতে দেশের বাইরে থাকলেও এশিয়ান কাপ বাছাইয়ের আগে তাদের ফেরার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। আগামী 23 জুন থেকে 5 জুলাই পর্যন্ত হবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।